মসিবন নামে একটা ইয়ে আছে, নসিবন না মসিবন, যার কোনো ব্রেক নাই। এটা আমাদের একসময় তৌফিক সাহেব এসপি ছিলেন, উনি এটা বন্ধ করতে সক্ষম হয়েছিলেন। অনেক স্ট্রং তদবির আসছিল, কিন্তু উনি এটা এলাউ করেননি। এটাকে বন্ধ করার কোনো প্রক্রিয়া আছে কি? এটা এটা আমি মনে করি প্রতি মাসেই 2-1 জন করে মরছে। মানে এটা এটা সবকিছু টানছে। আপনি এটা বন্ধ করে দিলে অল্টারনেটিভ ব্যবস্থা হবে, কিন্তু যদি ওটা চিন্তা করেন যে না এটা কিছু করার নাই, আপনি গত পরশুদিন 2 জন অ্যাক্সিডেন্ট হয়েছেন, 2 জনের পা কেটে ফেলতে হবে, এসে ডাইরেক্ট করে বসে। এটা আমাদের জনজীবন বিষয়। আর আমি আবারও বলি, আপনারা এই বাচ্চাদেরকে বাঁচানোর জন্য খুনটাকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা। আমি একজন প্রতিনিধিত্ব করছি সুরতপুর 2 নির্বাচনী এলাকায়, এবং আমার এলাকায় সবচেয়ে বেশি হুন্ডা চলে, অবৈধ, বৈধ, এবং সবচেয়ে বাচ্চা শিশুরা 12-14 বছরের বাচ্চা শিশুরা 3 জন 4 জন করে হুন্ডা চালাচ্ছে। এখানে যেই বাচ্চাটা মরছে সে তো মরে গেল, কিন্তু যেই বাপ মা এই বাচ্চাটাকে 12 বছর 14 বছর করার জন্য কি কষ্টটা করেছে, এই উপলব্ধি করতে সারা জীবন এই বাচ্চাটার কথাটা মনে করে তার বাপ মা কষ্ট পাবে। তো যেভাবে হুন্ডা চালাচ্ছে, ঠিক আছে, একটু স্পিডে নর্মাল, ঠিক আছে, তাও না, ও যেভাবে চালাচ্ছে, এই গাড়ি যদি আমার সাথে বাড়ি খায়, আমার গাড়ি শেষ হয়ে যাবে, এরকম অবস্থা। মানে এটা হুন্ডা বাবা মায়েরা বিদেশে থাকেন, হুন্ডা বাচ্চাদেরকে কিনে দেওয়াটা একটা মনে করেন যে একটা রিচ বা একটা আইডেন্টিটি বহন করে, এবং তাদেরকে প্রথমেই ধরার পথ হলো তাদেরকে হেলমেট দিয়ে ধরা শুরু করে। পুলিশ নিয়ন্ত্রণ করছে, এটা ওদের মেসেজটা যায় যে 2-1 জন কাটটা 2-1 জনকে 1-1.5 হাজার টাকা। আমি ওদিন বলে আসি থানায় গিয়ে যে 1,500 টাকা করে জরিমানা করা, হেলমেট নাই তোমার 1,500 টাকা জরিমানা। এরপর তারপর ধরা হবে তোমার লাইসেন্স আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স, তারপর তোমার গাড়ির রেজিস্ট্রেশন আছে কিনা। সমস্ত বাংলাদেশের বিভিন্ন চোরা গাড়ি সব শরীর করে ঢুকতেছে। এই জিনিসগুলিকে খুব দ্রুত, আমার মনে হয় একজন ছিনতাই করে হুন্ডা দিয়ে পার হওয়া খুব সহজ, দ্রুত, কোনো চেকপোস্ট নেই তো। এটা প্রতিদিনই কোনো না কোনো পয়েন্টে বলে করে বলা হবে না যে এই পয়েন্টে চেকপোস্ট অন করা হবে, নো, যে কোনো একটা জায়গাতে করা হবে। তখন তারা মাথায় থাকবে যে কোনো সময় রাষ্ট্র 7-8টার পরেই শুরু হয়ে যাক যে চেকপোস্ট তৈরি করা হয়েছে। সেখানে আমি দেখেছি বিশেষ করে আমার এলাকায় চেকপোস্ট হতো, তখন এটা আমি যখন বাড়িতে আসতাম, আমার চারিদিকে রাস্তাগুলি কি হয়েছে ভাই অপরাধ চেক, মানে আমার বাড়ির সামনে কি হতো, কেন যেন কর্মীরা আমার বাড়িতে যেতে না পারে। তো সেই পোস্ট আর চেকপোস্ট আর দেখছি না। এটা উচিত আমার মনে হয় যে এটা করলে অনেক কমে আসবে, অনেক কমে আসবে। আর বিশেষ করে আমি নড়িয়াটাকে নিয়ে একটু বেশি আতঙ্কিত। নড়িয়াতে বেশি হুন্ডা দেখা যায় এবং বেশি ব্যাপরা, এত স্পিডে হুন্ডা চালায়, এটা ওদের দেখলেও ভয় লাগে যে এই বাচ্চারা কি করবে। এটা একটা। দ্বিতীয় হলো যে ভোক্তা অধিকারী যিনি আছেন, বড় আমাদের বিশেষ করে পূর্বাঞ্চলে বড় বাজারগুলি যেমন বরিশাল বাজার, নড়িয়া বাজার, সখীপুর বাজার, এই বাজারগুলিতে আপনি দাবরাদাবি করলেই মনে হবে যে কিছু একটা ঘটতেছে, সতর্ক হয়ে যাবে। আপনি একই বাজারের উত্তর মাথায় হলো 80 টাকা কেজি, দক্ষিণ মাথায় হলো 120 টাকা কেজি, এবং এটা কোয়ালিটি মেনটেন হয় না। আমার গত 2 মাস রাজনৈতিক ক্যাম্পিংয়ে আমি সব কথার মধ্যে বলেছি যে যেই বাবা তার সন্তানকে নিয়ে ফরমালিন দিয়ে জিনিস বিক্রি করে, সেই বাবা সেই সন্তান বড় হলে বাবাকে বাদ দিবে না, কারণ বাবা তার সন্তানকে দিয়ে অনৈতিক কাজ করাচ্ছে। আপনারা ফরমালিন মুক্ত যে ফরমালিন করেন না, যারা মাপে কম দিচ্ছেন না, যাকে সন্তানকে সুশিক্ষা দিচ্ছেন, 3 বেলা না খেয়ে 2 বেলা খান, কিন্তু সন্তানকে ভালো মানুষ হিসেবে তৈরি করে দিয়ে যান। ইহকালও ভালো পাবেন, পরকালও ভালো পাবেন। এই কথাগুলি বলেই আমার
রাজনৈতিক ক্যাম্পিং আমি কিন্তু শেষও করেছি, শুরুও করেছি, এবং 2 মাসে যদি 500 বক্তৃতা দিয়ে থাকে তার মধ্যে মানুষ সচেতন করার বক্তব্যগুলি আমার ম্যাক্সিমাম ছিল। আমি অনেক জায়গাতে ভোটও চাইনি, মানুষকে সচেতন করলেই ভোট আমার পক্ষে আসবে, আমি এটা মনে করেছি। আপনারা যারা অফিসার আছেন, যারা এই দায়িত্বে আছেন, আপনারা অনেক বলে যে বিচারকের সিম্বল হলো যে চোখে কালো ফিতা বেঁধে বিচার করা। আমি বলবো যে না, চোখটা খুলে বিচার করলে স্পষ্ট বিচার হবে, চোখ বন্ধ করে বিচার করলে এখন সেই মানদাতায় বিচার হয় না। আসলে চোখ বন্ধ করে বিচার করলে যে বিচার প্রার্থী সে বিচার পায় না। আপনি যখন স্পষ্ট হয়ে 2-1টা বাজারে পেনাল্টি করবেন, জরিমানা করবেন, ও সতর্ক। এবং ফরমালিনের ভয়াবহতাটা কি আমাদের দেশে কিন্তু আমরা এত কিডনি রোগী দেখিনি। আমরা এর কারণটা হলো এটার অভিশাপ, যেটা ফরমালিনের অভিশাপ আমরা পাচ্ছি। এটা টেস্ট করার জন্য আপনারা বাজারে বাজারে সমিতির কাছে দিয়ে আসেন, যে আপনার বাজারে এই ব্যবসায়ী সমিতির কাছেই দিয়ে গেলাম, যদি এখানে যদি এই ফরমালিন পাওয়া যায়, ফরমালিন যুক্ত যদি মাছ পাওয়া যায়, কোনো শাকসবজি পাওয়া যায়, আপনাদের কিন্তু পারিশ্রমিক করা হবে। তাহলে আপনাদের সমিতিতে আমরা অনুমোদন দিয়েছি, এই সমিতিরও দায়বদ্ধতা আছে বাজারকে নিয়ন্ত্রণ করা এবং বেচা কেনা কত করছেন না করছেন আপনারা বাজার ব্যবসায়ী সমিতিকে নিয়ে বসবেন। আর আরেকটা জিনিস আমার মনে হয়েছে, আমাদের এই শরীরপুরে ফ্যাক্টরি কয়টা আছে, আমরা নেক্সট ফ্যাক্টরি কয়টা আছে এটার চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ নিতে হবে, এটা বাধ্যতামূলক করে দেয়, যে শরীরপুর চেম্বার অফ কমার্সের যেন সদস্য পদ থাকে। আর কলকারখানা যারা চালাচ্ছেন, আমাদের কি যেন বলে একটা শ্রমণ কি যেন একটা শাখা আছে না, আপনারা ওই ফ্যাক্টরিতে গিয়ে দেখবেন ঠিক মতো এটা পালন করা হচ্ছে কিনা, শ্রমিকদের প্রপার দেখভাল করা হচ্ছে কিনা। যেমন আমি আমার কথা বলি, আমাদের এখানে 5তলা 6তলা বিল্ডিং হচ্ছে, একটা রাজমিস্ত্রি তার হেলমেট নেই, তার সেফটি সিকিউরিটি নাই, সে গণিসে এসে সে রড বাঁধা হচ্ছে, যদি সে পড়ে যায় হয়তো 20-25 হাজার টাকা দিয়ে তার পরিবারটাকে শেষ সমাধান করে ফেলল, কিন্তু এটাই শেষ না। আমি মনে করি যখন দেখবো সব কিছুই দেখতে হবে, যেন আমরা একটা ভালো সুন্দর সভ্য ডিস্ট্রিক্ট হিসাবে মানুষের কাছে প্রমাণ করতে পারি যে এই শরীয়তপুর জেলাটা সব দিক থেকেই মোটামুটি ঠিক আছে। আর আমরা যারা আজকে এই যে নতুন কমিটিটা হলো, এই কমিটির যারা নতুন সদস্য আছেন তাদের কাছে আমি এই কমিটির মেম্বার হিসেবে বলবো, বিশেষ করে আপনার এলাকায় আপনার কিছু অজানা জিনিস জানার চেষ্টা করেন আর এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেন। এসে মানদাতা স্টাইলের বা গতানুগতিক বক্তব্য রাখাটা না, আমরা যেটা জানি না, অনেকে যেটা জানে না সেটা আপনি জানছেন, সেটাই তুলে ধরেন, সেটাই কিছুটা সমস্যার সমাধান হয়ে আসবে আমাদের এই ডিস্ট্রিক্টের জন্য। আমরা 63 নম্বর সিরিয়ালে আমরা আছি না, 61 নম্বরে আছি, আমরা 30-এর কাছাকাছি যেতে চাই শরীয়তপুর আগামী 2 বছরের মধ্যে সবার সহযোগিতা নিয়ে। আমরা বুঝি আপনারা যারা আমাদের শরীয়তপুরকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছেন, আপনারা আমাদেরকে নিয়ে আগিয়ে যাবেন। আর যদি মনে করেন যে আপনি এই জায়গার জন্য বেশি যুক্ত, আপনার এই ডিস্ট্রিক্টকে হ্যান্ডেল করার মতো এই ডিস্ট্রিক্ট এই লেভেলের না, আমরা অনেক ছোট লেভেলের, আপনি অনেক উপরের লেভেলে, আপনি দয়া করে আপনি চলে যান। আর যদি আপনি চলে যাওয়ার মানসিকতা রাখেন, আমরা আপনাকে সরিয়ে দিই, বাট আমরা এই ডিস্ট্রিক্টটাকে আগিয়ে যাওয়ার জন্য 8 ঘন্টায় কাজ করে এই ডিস্ট্রিক্টে আগানো যাবে না, আমরা এর চেয়ে বেশি সময় কাজ করতে হবে এবং 8 ঘন্টা কাজ করলে প্রাইম কাজটা করতে হবে। আপনি যদি 8 ঘন্টার মধ্যে পেপার পত্রিকা পড়ে যদি আপনি 4 ঘন্টা সময় কাটিয়ে দেন, তা আমার ডিস্ট্রিক্ট 4 ঘন্টা হারালো। আমি দেখেছি একজন সচিব, আমাদের স্যার ছিলেন, আমি স্কাউট ছিলাম, উনি স্কাউটের সেক্রেটারি জেনারেল ছিলেন, উনি 1-2 ঘন্টা কাউকে ঢুকতে দিতেন কি, স্যার সচিব মহোদয় পেপার করছেন। সচিব মহোদয় যদি 1 ঘন্টা পেপার করেন, তাহলে জাতি কতটুকু পিছাচ্ছে? নীতি নির্ধারণের জায়গাতে যদি বসে যদি সচিব পেপার পড়ে,
পেপার পড়ার জায়গা কিন্তু অফিস না, বাসায় তার পেপার পড়ার জায়গা বৈঠকখানায়। অফিসে এসে পেপার কাটিং তো দিচ্ছে, যা ইম্পর্টেন্টটা হেডলাইন দেখে সে তার ব্যবস্থা নিবে, কিন্তু পেপার পরে উনি কবিতা লিখেন, উনি কবিতাও লিখছেন, গল্প লিখেছেন অফিসে বসে। নাম তো বলে ফেলি, মঞ্জুরুল করিম সাহেব, সচিব মঞ্জুরুল করিম সাহেব আমার সার্চিলেন্স কাউন্টার সেক্রেটারি ছিলেন। তো আমি বলবো যাদের মধ্যে এই প্রবণতাটা আছে, কবিতা লেখা, গল্প লেখা, পেপার পড়া, অফিসে এটা করবে না দয়া করে। আর আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের সিভিল সার্জন সাহেব আছেন, আমরা নেক্সট এক সপ্তাহের মধ্যে আমরা আপনাদের হসপিটাল আনুষ্ঠানিকভাবে ভিজিট করব। আমরা এই ভিজিটের মধ্যে সতর্কবাণী দিয়ে আসলাম যে আপনি আপনার ফোর্স নিয়ে একটা সুন্দর হসপিটাল গড়ার চেষ্টা করবেন। আমরা যেন দেখতে পাই যেন একটা সুন্দর হসপিটাল করার প্রয়াস আপনাদের আছে। আপনি রাতারাতি পরিবর্তন করে ফেলেন সেটা আমরা চাবো না, কারণ সীমাবদ্ধতা আছে। আপনার অর্থ সম্পদ সবকিছু মিলে আপনি যে চেষ্টা করছেন এটা যেন থাকতে হবে। আমাদের বিশেষ করে আমি যা কথাগুলি বলেছি, আমাদের বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমি এটা হয়তো আরো ছোট পরিসরে বলা দরকার। আমাদের লোকাল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা পুলিশ বাহিনীর প্রত্যেক আমাদের যারা পুলিশ ইনচার্জ, মানে থানা ইনচার্জ যারা আছেন, তাদের অনেকটা দায়িত্ব। আমি ইদানিং দেখছি যে আমাদের পরিবেশটা নরম থাকুক, এটা অনেকেই পছন্দ করছেন না। একটা উদ্ভট পরিস্থিতি বিভিন্ন থানায় তৈরি হোক এটা চাচ্ছেন আপনারা, যারা যেহেতু আমাদের পুলিশ সুপার মহোদয় আছেন, আপনি এটা ভালো করে সোর্স লাগিয়ে তথ্য নেন। এই দায়ভার কিন্তু আপনার উপর বর্ততে হবে। কোনো থানা যদি উত্তপ্ত হয়, কোনো দল বেদল যদি উপদল যদি গন্ডগোল তৈরি করে, তার দায়ভার কিন্তু আপনার, যে আপনার সোর্স কি করেছে। আমি মনে করি এটা ব্যক্তি স্বার্থ, ব্যক্তিকে হাইলাইট করার জন্য এই পায়তারা চলছে। এটা খুব অচিরেই ব্যবস্থা নেবে। আমি কালকে একটু উচ্চস্বরে কারোর সাথে কথা বলেছি, যাই হোক এটা আপনার কাছে কথাটা আসবে। আমি এই কথা বলেছি, আমরা সবাই এখন একটা টিমের মেম্বার। আমার মান সম্মান আপনাদের মান সম্মানের সাথে জড়িত, আপনাদের মান সম্মান আমাদের মান সম্মানের সাথে জড়িত। আমরা শরীয়তপুরকে একটি সুন্দর শরীয়তপুর গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সবাইকে মনে করতে হবে আমরা সবাই এক ভোটের মেম্বার। এখন যদি আমরা ফিল করি যে কাউকে একটু কষ্টবোধক করা, তাহলে কিন্তু এটি ডিস্ট্রিক্ট প্রশাসন ক্ষতি করতে হবে। এই জিনিসটা একটু আমি আপনাকে আবার বলবো। তো আমার জায়গাটা ঠিক থাকবে, ইটবাটা সাহেব পরিবেশ আমার জায়গা থেকে আর মাটি টাটি কাটবে না। হ্যাঁ, আপনারা চেষ্টা করেন একটু নিয়মের বাইরে গিয়ে পূর্বাঞ্চল থেকে শুরু করার চেষ্টা করেন দ্রুত, তাহলে আমাদের জায়গা জমিগুলি ঠিক থাকবে। আর সব মোটামুটি আমাদের রাস্তাটা আমি যা দেখেছি যে এই রাস্তাগুলি, আমি কালকে আজকে সকালে আরেকটা গাড়ি নিয়ে আসতে চাচ্ছিলাম। আমার ওয়াইফ কালকে যেতে গিয়ে রাত্রে এসে বলতেছে আমার গাড়ি তোমাকে দিব না, কারণ আমার গাড়ি আমি আসতে গিয়ে আমার তলা শেষ হয়ে গেছে। মানে যে খুব বাড়ি খেয়েছে, এমন খুব বাড়ি টাড়ি খেয়েছে। তো সে বলতে চাচ্ছে, সে যে কথাটা মেসেজটা দিল, এটা লজ্জাস্কর মেসেজ, যে তোমরা শপথ করেছো কয়েকদিন হয়েছে, যদি সরকারের কাছে টাকা না থাকে তোমরা তিনজন মিলে এই টাকাটা রাস্তাটা করে দাও। মানে অর্থ দিলেই সদিচ্ছা বের হয়ে আসবে। মানে আমি ফিল করি যে এই যে শাহিদ আসলাম সাহেব সংসদ সদস্য বলেছেন যে বোল্ডোজার দিয়ে সামান্য কিছু দিয়ে সমান করে আর কিছু ইয়ে দিয়ে, কি বলে এটাকে, না মাটি না, মাটি ওই যে গোয়া দিয়ে বেল খুব বেশি না কিন্তু, এবং এটা ফর দ্য টাইম বিং ঈদের আগ পর্যন্ত এটা সুন্দরভাবে চলবে। এই উদ্যোগটা, এই ফান্ড কি নাই আমাদের? অবশ্যই ফান্ড আছে। শুরু করে দিই, আমরা শুরু করে দিই। লাস্টে কি করব, নাবিল যখন করে না, শেখ নাবিল যখন করে না, তো আমরাই যাই।